গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ বি। তো আজকে তোমাদের সামনে একটা নতুন আপডেট যেটা এসএসসির তরফ থেকে দিতে চলেছি, সেটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখানে যে যে তথ্যগুলো উঠে আসছে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন নোটিফিকেশন কবে আসতে চলেছে, নতুন নোটিফিকেশন আদৌ আসার সম্ভাবনা আছে কিনা, আর কালকে যেটা তোমাদের আন্দোলন হলো এসএসসির তরফ থেকে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এর তরফ থেকে, সেটার কি মুভমেন্ট রয়েছে। তো সেইগুলো সবকিছু নিয়ে তোমাদের আলোচনা করবো। সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো আমরা শুরু করছি আজকের যেটা আলোচনার বিষয়, সেটা হলো ডব্লিউবিএসএসসি রিক্রুটমেন্ট 2024। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এসএসসির যে দেখা নেই সেটা বলাই বাহুল্য। তোমরা প্রত্যেকেই জানো, যারা এসএসসি চাকরি প্রার্থী, বিশেষ করে স্কুল সার্ভিসে যারা চাকরি করতে চাচ্ছ, তাদের কি যে বেহাল অবস্থা। তারা যারা রয়েছে সেই সাইটগুলোতে, যারা সেই সমস্ত জায়গাতে চাকরি করতে চাচ্ছ, তাদের কিন্তু অবস্থা একদম খুবই খারাপ। কারণ তোমরা সকলেই জানো, প্রায় প্রত্যেকের জীবন থেকে প্রায় 8-10টা বছর হারিয়ে গেছে। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু আলোচনা, তোমাদের একটু শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের বলা হবে। তোমরা কি করবে দেখো, কালকে যেটা আন্দোলন হলো, যেটা এসএসসির তরফ থেকে যে গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ পিওন, ক্লার্ক এবং শিক্ষক 9, 10 এবং 11, 12 এর তরফ থেকে যে নতুন নোটিফিকেশনের জন্য আন্দোলন হলো, সেটা তোমাদের গত 4 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ শেষ আন্দোলনটা হলো। সেটা কোথায় হলো? আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার কি বলবো, বাড়ির সম্মুখে, তার বাড়ির পাশাপাশি একটা জায়গা, নাম কালীঘাট। তোমরা সকলেই জানো সেই কালীঘাট অভিযান ছিল। সেক্ষেত্রে বৃহস্পতিবার বেলা 11টার থেকে কিন্তু সেই অভিযানটা ছিল। তবে সেই অভিযানে আমরা দেখেছিলাম যে কিভাবে যে সমস্ত ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা আন্দোলনে অংশ নিয়েছিল, তাদেরকে কিভাবে পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে নিয়ে যাচ্ছিল। আমরা দেখে মনে হচ্ছিল যে এরা প্রকৃতপক্ষে চাকরি প্রার্থী নয়, এরা প্রকৃতপক্ষে ক্রিমিনাল, এমনই তাদের সঙ্গে ট্রিট করা হচ্ছিল। তো সেসব কথা থাক। তো যেটা কাজের কথা, সেটা হচ্ছে যে নতুন নোটিফিকেশনের দাবিতে এরা কিন্তু আন্দোলনে গিয়েছিল, এরা বিক্ষোভ করতে গিয়েছিল, জানাতে গিয়েছিল যে আমাদের নতুন নোটিফিকেশন কবে আসছে। তাদের দাবিগুলো কি কি ছিল একটু তোমাদের জানাবো। সেক্ষেত্রে তাদের দাবি ছিল, আপার প্রাইমারির নতুন নোটিফিকেশন কবে আসবে, 1 নম্বর। 2 নম্বর, 9, 10 এবং 11, 12 এদের নতুন নোটিফিকেশন কবে আসবে। 3 নম্বর, গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের নতুন নোটিফিকেশন কবে আসবে। এই সমস্ত দাবি দেওয়া তাদের ছিল। সঙ্গে তাদের আরেকটা বিষয় ছিল, সেটা কি ছিল? তাদের দাবি ছিল কোভিড-19। তোমরা সকলেই জানো, কোভিডের করোনা সেশনে বিভিন্ন সময় বিভিন্ন চাকরিতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বয়সের লিমিটটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আমরা ডব্লিউবিপিআরবিতে দেখলাম, ঠিক আছে, ডব্লিউবিপিআরবিতে দেখলাম কি, যে আগে বয়স লিমিট ছিল হচ্ছে গিয়ে 27 বছর পর্যন্ত লাস্ট। সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে সেটাকে 30 বছর করা হয়েছে। অর্থাৎ এখন ছেলেমেয়েরা 30 বছর পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিতে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে এটাও একটা রিক্রুটমেন্ট। সেক্ষেত্রে তাদের দাবি দেওয়া ছিল যে যেহেতু কোভিডের কারণ এবং চাকরিতে বিভিন্ন কারণে, দুর্নীতির কারণে, এসএসসিতে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্ক্যামের কারণে 8 বছর, গত 8 বছর থেকে কোনো নতুন রিক্রুটমেন্ট হয়নি। লাস্ট হয়েছিল আমরা জানি সকলে 2016 সালে যে এসএলএসটি হয়েছিল, সেটাই আমাদের লাস্ট ছিল। সেই কারণে গত 8 বছর থেকে নতুন কোনো নোটিফিকেশন আসেনি, নতুন কোনো রিক্রুটমেন্টের জন্য নতুন কোনো এক্সাম কন্ডাক্ট করা হয়নি এসএসসির তরফ থেকে। তো সেই কারণে তাদের দাবি ছিল যে অনেকেরই বয়স অনেক পেরিয়ে গেছে, অনেকেরই বয়স প্রায় পেরোতে চলেছে। তো তাদের দাবি ছিল যে এজ লিমিটটাকেও বাড়ানো হোক। অর্থাৎ তাদের একই সঙ্গে 3টা দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল আপার প্রাইমারি নতুন করে নোটিফিকেশন। 2 নম্বর দাবি ছিল 9, 10 অর্থাৎ একাদশ, তোমার হচ্ছে নবম দশম শ্রেণীর নতুন শিক্ষক বিজ্ঞপ্তি, একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন শিক্ষক বিজ্ঞপ্তি। গ্রুপ সি, গ্রুপ ডি তাদের জন্য, অর্থাৎ অশিক্ষক পদে, স্কুলের অশিক্ষক পদে যারা রয়েছেন তাদের জন্য নতুন নোটিফিকেশন পরীক্ষার জন্য। সঙ্গে যারা এই সমস্ত পরীক্ষায় বসবে তাদের বয়সের একটা সীমা, সেটাকে বাড়াতে হবে। এটা ছিল কালকের আন্দোলনের একটা কি বলবো মোটো, বা এটা তাদের দাবি দেওয়া ছিল। এই সমস্ত আন্দোলনে
দাবি দেওয়া নিয়ে তারা কালীঘাটে পৌঁছায়, কিন্তু সেখানে যে সমস্ত আমাদের কি বলবো দাদা দিদি ভাই বোনরা ছিল প্রত্যেককেই, বেশিরভাগ জনকেই সেখান থেকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়, অর্থাৎ তাদের সঙ্গে এমন ট্রিট করা হয় যেন তারা ক্রিমিনাল। তো সব মিলেমিশে কালকের আন্দোলনটা এভাবেই গেল, বা বিক্ষোভটা এভাবেই গেল। এবার কথা আসছে নতুন নোটিফিকেশন কবে আসবে সেটা নিয়ে একটা তোমাদের চিন্তা রয়েছে প্রত্যেকেরই, যারা স্কুলে চাকরি করতে চাও, বিশেষ করে যারা এসএসসি দিয়ে যারা হাই স্কুলে চাকরি পেতে চাও, একাদশ দ্বাদশ নবম দশম সমস্ত ক্ষেত্রে যারা নতুন করে বিএড করেছো, বিএড করে দিনের পর দিন বসে রয়েছো, প্রত্যেকেই কিন্তু এটা আশায় রয়েছে যে আমরা স্কুলে চাকরি করব, কিন্তু তাদের সব থেকে বড় যেটা প্রশ্ন যে নোটিফিকেশন কবে আসবে। নোটিফিকেশনে যদি না আসে তাহলে কিভাবে তারা প্রিপারেশন নেবে, আর প্রিপারেশন না নিলে হঠাৎ করে একটা সময় দেখা যাবে যে নোটিফিকেশন দিয়ে দিল, আর নোটিফিকেশনের পরে সময় দিল মাত্র 1 মাস 2 মাস, তখন কিন্তু আর সেই সময়টাও পাওয়া যাবে না প্রিপারেশনের। তো তোমাদের বলবো নোটিফিকেশন আসবে, হয়তো সময় লাগবে, তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও, যাতে করে নোটিফিকেশন আসলে পরে আর তোমাদের আফসোস করতে না হয় যে এখন আমরা এইটুকু কম সময়ের মধ্যে কি করে প্রিপারেশনটাকে কমপ্লিট করব। তো এটা গেল তোমাদের কথা। এবার কথা হচ্ছে আমাদের লাস্ট এসএসসি এসএলএসটি কবে হয়েছিল? 2016-তে। তারপরে বিভিন্ন কারণে 2018, 19-এ, 9, 10, 11, 12-এ বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হয়েছিল। সেই রিক্রুটমেন্টে কিন্তু হাজার হাজার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে সেই মামলার বিভিন্ন সময়ে বিভিন্ন শুনানি হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে সেই কেস গড়ায় ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ থেকে কেস গড়ায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে সেটাকে স্পেশাল বেঞ্চ বানিয়ে আবার পাঠানো হয় ডিভিশন বেঞ্চে। তো এখন আপাতত ডিভিশন বেঞ্চের মধ্যে এই মামলাগুলো রয়েছে, যে স্ক্যাম হয়েছিল, এসএসসির যে দুর্নীতি হয়েছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে যে দুর্নীতিগুলো হয়েছিল তোমরা সকলে অনেকেই জানো, যারা জানো না তারা একটু জেনে নাও। সাদা খাতা দিয়ে অনেকে চাকরি পাচ্ছে, এবং যারা ওএমআর শিটের মধ্যে দেখা গেল হচ্ছে গিয়ে 3 পেয়েছে 0-3, তাদের নাম্বার দেখা যাচ্ছে 53 হয়ে বসে রয়েছে। যারা 2 পেয়েছে তারা হচ্ছে দেখা গেল যে 52 পেয়েছে। এই রকম বিভিন্ন নানান দুর্নীতি হয়েছে, এই ওএমআর শিটের গরমিল হয়েছে। তো সব মিলেমিশে যেটা দেখা যাচ্ছে, যে দুর্নীতির জন্য মামলা চলছে কলকাতা হাইকোর্টে, সেই মামলা কিন্তু প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, তারপরে ফিরে আবার ডিভিশন বেঞ্চে এসেছে। সেই মামলাগুলো আপাতত চলছে। এটার লাস্ট কি জাজমেন্ট কবে আসবে, এই জাজমেন্ট আদৌ হবে কিনা, এটা নিয়ে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনের মধ্যে একটা সংশয় রয়েছে। তোমরা জানো 9, 10 এর জন্য যারা ওয়েটিং লিস্টে রয়েছে, সেই ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা মানে কি বলবো দীর্ঘ দিন ধরে কলকাতা রাজপথে পড়ে রয়েছে। তারা তাদের যোগ্য চাকরি পাওয়ার আশায়। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে, পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল তাদেরকে সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ করা হবে, কিন্তু সেই কথা বলা হলেও আজও পর্যন্ত কিন্তু সেই সুপার নিউমেরিক যে পোস্ট, না সেটা ক্রিয়েট করা হয়েছে, আর না সেখানে সেই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি আশা করি যে নতুন নোটিফিকেশন আসবে, তো এটা ভাবাটাই ভুল। কারণ এসএসসি অলরেডি এই সমস্ত মামলায় জর্জরিত। অপরদিকে আর একটা মানে সেকশন রয়েছে যেটা না বললে নয়, আপার প্রাইমারির নাম সকলের জানা রয়েছে। আপার প্রাইমারি কি বলবো, সেখানে বলা মানে নিজের লজ্জার একটা বিষয়। সেটা হলো তোমাদের গত 2016-তে পরীক্ষা হয়েছিল, 2016-তে পরীক্ষা হয়েছিল, ভাবো একবার 2016-তে পরীক্ষা হয়েছিল, এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট একটাকেও দিতে পারেনি এই সরকার, এই পর্ষদ এখনো পর্যন্ত একজনকেও চাকরি দিতে পারেনি। 2016 সালে রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা হয়েছিল, এসএসসির তরফ থেকে আপার প্রাইমারির যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা পরীক্ষা হয়েছিল 2016 সালে, তার রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত একজনও পায়নি। সব থেকে বিশেষ করে এটা মানে মজার বিষয়, সেটা হলো আমরা খুব কম শুনে থাকবো, মানে নেই বললেই চলে এমন বিরল ঘটনা। সেটা কি, একটা চাকরির জন্য দুবার ইন্টারভিউ দিতে হয়েছিল ছেলে মেয়েদেরকে। একটা চাকরির জন্য দুবার ইন্টারভিউ দিতে হয়েছিল। প্রথমে ইন্টারভিউ হলো, তারপরে মেরিট লিস্ট হলো, সেই মেরিট লিস্ট ক্যান্সেল হলো। কিসের জন্য? না দুর্নীতির জন্য। দুর্নীতিটা কিভাবে হলো সকলেই আমরা জানি, যারা দুর্নীতি করেছে তারা কোথায় আছে আজকে সেটাও আমরা জানি। তো আলটিমেটলি কি হলো,
দুর্নীতির জন্য সেই মেরিট লিস্ট ক্যান্সেল হলো। ক্যান্সেল হওয়ার পরে বেশ কিছুদিন পরে আবার নতুন করে মেরিট লিস্ট তৈরি হলো কিসের? ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ হলো, ইন্টারভিউ হওয়ার পরে আরো বেশ কিছুদিন গড়িয়ে গেল, তারপরে আবার আসলো সময়, শেষ পর্যন্ত কাউন্সিলিং হলো একটা পর্বের, সেই কাউন্সিলিং হয়ে গেল। এবার সেখানে যারা কাউন্সিলিং এ চান্স পায়নি তাদের সেকেন্ড কাউন্সিলিং কবে হবে তারও কোনো খবর নেই। যারা কাউন্সিলিং করে বসে রয়েছে তাদের জয়েনিং কবে হবে তারও কোনো খবর নেই। এই পরিস্থিতি রয়েছে আপার প্রাইমারি। তো সব মিলেমিশে এসএসসি এমন পর্যবেসিত হয়েছে এমন একটা জায়গায় যেখান থেকে নতুন রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশন বা নতুন এসএসসির এসএলএসটির এক্সামের জন্য যে নোটিফিকেশন সেটা আশা করা মানে কি বলবো আর সম্ভবই নয়। তো তারপরেও বলছি যে এগুলোর সঙ্গে যদি সরকার চায় সেটাকে না মিলিয়ে নতুন করে নিতেই পারে, রিক্রুটমেন্ট করতেই পারে, নতুন করে বিজ্ঞপ্তি জারি করতেই পারে। সেক্ষেত্রে তাদের ইচ্ছার উপর নির্ভর করছে তারা কতটা চাইছে যে রিক্রুটমেন্ট করবে তারা। তবে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে একটা কথা জানা যায় যে তিনি বলেছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা রিক্রুটমেন্ট করতে পারি যদি আইনি জটিলতাটা কেটে যায় কোর্টে। তো এই আইনি জটিলতার কথা একবার সরকার বলছে, একবার কোর্ট বলছে সরকার যদি সদিচ্ছা করে তাহলে নিয়োগ করা যেতে পারে। তো দুইজনের দুদিক থেকে টালবাহানার কারণে যে সমস্ত ছেলেমেয়েরা এই এসএসসির কবলে রয়েছে তাদের জীবন থেকে কিন্তু 8টা-10টা বছর হারিয়ে গেল, তাদের সেই সুন্দর সময়গুলো হারিয়ে গেল। তাদের সেই সময়গুলোর যে খেসারত সেটা কে দিবে সেটা নিয়ে প্রশ্ন সবার মনের মধ্যে রয়েছে, সেদিকে আমরা যাব না। আমাদের যেটা কথা যে নতুন রিক্রুটমেন্ট সেটা নোটিফিকেশন এই মুহূর্তে সম্ভব নয় আমার মনে হয়, যেটা পার্সোনালি আমার মনে হয়। তার কারণ তোমরা সকলেই জানো যেটা চলছে এখন সেটা হচ্ছে গিয়ে ইলেকশন চলছে এখন। এই ইলেকশন সেশনে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে কাজ করার মতো কোনো পারমিশন সরকার বা পর্ষদ পেতে পারে না, আর এটা সম্ভব না এখন যেটা বলা যায়। তো সেক্ষেত্রে ইলেকশন কমপ্লিট হবে, তারপরে হয়তো যদি সরকার ভেবে দেখে তো সেক্ষেত্রে হয়তো বা নোটিফিকেশন আসলেও আসতে পারে। তবে তার আগে আমার যেটা মনে হয় আপার প্রাইমারি প্লাস যারা দিনের পর দিন মামলায় রয়েছে, রাস্তায় পড়ে রয়েছে 9-10 জন্য, গ্রুপ সি, গ্রুপ ডি, 11-12 সব মিলেমিশে এদের সমস্যাগুলো হয়তো বা একটু মিটলে তারপরে নতুন নোটিফিকেশনে আশা করা যেতে পারে। সেক্ষেত্রে আমি প্রসঙ্গত একটা কথা আমার মনে আসে যে যদি এমনটা হতো, কেমনটা প্রসঙ্গত বলে রাখি, সেটা কেমন যে প্রত্যেক বছর দেখবে তোমরা, প্রত্যেক বছর না প্রত্যেক 5 বছর অন্তর যখন ভোট আসে দেখবে তাদের ভোটটা সময় মতো হচ্ছে, তাদের ভোটের রেজাল্টটা সময় মতো হচ্ছে, রেজাল্টের পরে মন্ত্রিত্ব পদ যারা পাচ্ছে তাদের সবটাই সময় মতো হচ্ছে, ডেটের বাইরে একটাও যাচ্ছে না। যদি এমনটা হতো কেমন, যদি এমনটা হতো ভোট হলো, ভোটের পর রেজাল্ট হলো, কিন্তু যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবক যুবতীরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছে তাদের স্কুলে রিক্রুটমেন্ট পাওয়ার জন্য বা স্কুলে যাওয়ার জন্য, স্কুলে চাকরি করার জন্য তাদের মতো করে যদি তাদের সেই মন্ত্রিত্ব বা তাদের সেই সমস্ত কি বলবো পথ যদি বছরের পর বছর ঝুলে থাকতো তাহলে কেমন হতো? তাহলে তারা সঠিক রাস্তাটা খুঁজে পেত যে প্রকৃতপক্ষে যে সমস্ত ছেলেমেয়েরা বেকার দিনের পর দিন কলকাতার রাজপথে পড়ে রয়েছে তারা যেভাবে দিনের পর দিন বৃষ্টি ঝড় জলের রাতে দিনে একদম সবকিছু মিলেমিশে তাদের জীবনটা একদম অন্ধকারে পর্যবসিত হয়েছে, এই সমস্ত তারা জিনিসগুলো ফিল করতে পারত। তো এটা হওয়া দরকার আমার মনে হয়, নইলে তারা বেকারত্বের জ্বালাটা বুঝবে না। তো এইসব মিলেমিশে আমার যেটা কথা সেটা হচ্ছে নতুন নোটিফিকেশন এটা একটা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আপার প্রাইমারি ক্লাস 9-10-11-12 গ্রুপ সি, গ্রুপ ডি যে জায়গায় রয়েছে সেই জায়গার থেকে নতুন নোটিফিকেশন আশা করাটা এটা বোকামি ছাড়ার কিছু না। তবে হ্যাঁ এটাও ঠিক আন্দোলন সবকিছু করতে পারে, সবাই মিলে যদি আন্দোলন করা যায় সেক্ষেত্রে কিন্তু সরকার বাধ্য হতে পারে যে নতুন নোটিফিকেশন দিতে হবে। তো এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের ভালো লাগে প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। আর যার যেটা প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তবে একটাও রাফ কমেন্ট কেউ করবে না, সেক্ষেত্রে তোমাদের সেই সমস্ত কমেন্টগুলো ভালো লাগে না। নিশ্চয়ই তোমাদের এই সমস্ত আপডেট দেওয়ার জন্য অনেকটা পরিশ্রম করে এই আপডেটগুলো নিয়ে আসা হয়। তোমরা প্রত্যেকে সঙ্গে থেকো, যারা পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে, পেজটাকে আবার বলছি ফলো করে সঙ্গে থেকো। চলো দেখা যাচ্ছে একটা নেক্সট আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।